দৃষ্টির আড়ালেতে সবাইকে আবার স্বাগত। আশা করি আমাদের আগের পর্বটা, যেখানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাইলট জেমস লেনিঙ্গারের সেই অবিশ্বাস্য ঘটনাটা নিয়ে কথা বলেছিলাম, আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, আর আমরা কথা দিয়েছিলাম যে এবারের পর্বে আমরা যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসব। আজ আমরা সরাসরি চলে যাব পুরনো হলিউডের জগতে, তার জাকমক, গ্ল্যামার আর তার গভীরে লুকিয়ে থাকা কিছু অন্ধকার রহস্য নিয়ে কথা বলবো। ঠিক তাই। আজকের আলোচনা রায়ান হামন্ডসকে নিয়ে, একটা শিশুর চিলিং কাহিনী যে 1930-এর দশকের হলিউডের এক অতীতের জীবন হুবহু মনে করতে পারত। এটা শুধু মনে করা নয়, এটা ছিল এক যন্ত্রণার উত্তরাধিকার। তো গল্পটা শুরু হচ্ছে আমেরিকার ওকলাহোমাতে, একটা সাধারণ পরিবারের 5 বছর বয়সী রায়ান হামন্ডসকে নিয়ে। বাইরে থেকে দেখলে আর 5টা বাচ্চার মতোই, কিন্তু রাত নামলেই পরিস্থিতি বদলে যেত। পরিস্থিতিটা একটু কল্পনা করার চেষ্টা করুন। মাঝরাতে হঠাৎ একটা বাচ্চার তীব্র চিৎকারে আপনার ঘুম ভাঙল। আপনি ছুটে গিয়ে দেখলেন আপনার 5 বছরের ছেলে বিছানায় ছটপট করছে, ভয়ে তার দম আটকে আসছে। আর সে তার ছোট্ট হাত দিয়ে বুকের পাঁজর চেপে ধরে আছে, একদম যেন ভেতরে তীব্র কোনো যন্ত্রণা হচ্ছে। এটা কিন্তু কোনো সাধারণ দুঃস্বপ্ন নয়, এটা প্রায় প্রতি রাতের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। প্রতি রাতে ভাবা যায়, একটা দুঃস্বপ্ন তো বাচ্চারা প্রায়ই দেখে, কিন্তু এরকম শারীরিক কষ্ট, এটা তো অন্য কিছুর ইঙ্গিত দেয়। ঠিক এখানেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা শুধু ভূতের ভয় বা অন্ধকারে ভয় পাওয়া ছিল না, এর মধ্যে একটা ভয়াবহ যন্ত্রণা ছিল, যা একটা ছোট বাচ্চার পক্ষে অনুভব করা বা প্রকাশ করা প্রায় অসম্ভব। ডাক্তাররাও এর কোনো শারীরিক কারণ খুঁজে পাচ্ছিলেন না। আর এই আতঙ্কের মধ্যেই এক রাতে সে তার মায়ের দিকে তাকিয়ে এমন একটা কথা বলেছিল, যা শুনে যে কোনো মায়ের রক্ত হিম হয়ে যাবে। হ্যাঁ, সে বিশুদ্ধ আতঙ্কে বলেছিল, মা, আমি যখন হলিউডে থাকতাম তখন আমার হৃৎপিণ্ডটা বিস্ফোরিত হয়েছিল। কি? আমার হৃৎপিণ্ড বিস্ফোরিত হয়েছিল? একটা 5 বছরের বাচ্চা? এই শব্দটা, এই বর্ণনাটা, এটা কিভাবে সম্ভব? ঠিক, শিশুরা হয়তো বলতে পারে আমার বুকে ব্যথা করছে, কিন্তু বিস্ফোরিত হয়েছিল, এই শব্দটা এতটাই সুনির্দিষ্ট আর হিংস্র যে এটা কোনো বাচ্চার কল্পনা থেকে আসা প্রায় অসম্ভব। আর এখান থেকেই তার মা সিন্ডির মনে প্রথম প্রশ্ন জাগে যে তার ছেলের সাথে আসলে কি হচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু গভীরে যাওয়া যাক। একজন মা হিসেবে সিন্ডির প্রতিক্রিয়া কি ছিল? তিনি নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় তো পেয়েছিলেনই, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো তিনি কোনো অলৌকিক ব্যাখ্যা খুঁজছিলেন না। তিনি শুধু তার সন্তানের কষ্টটা বুঝতে চেয়েছিলেন, তাকে সাহায্য করতে চেয়েছিলেন। তিনি কি করলেন তাহলে? তিনি ভাবলেন, হলিউড শব্দটা যেহেতু রায়ান বারবার বলছে, হয়তো এর মধ্যেই কোনো সূত্র আছে। তাই তিনি লাইব্রেরি থেকে পুরনো হলিউডের উপর লেখা বেশ কিছু বই বাড়িতে নিয়ে আসেন, ছবিওয়ালা বই। তার ধারণা ছিল হয়তো কোনো ছবি বা জায়গা দেখে রায়ানের আতঙ্কটা কমবে, বা সে বলতে পারবে সে ঠিক কিসের কথা বলছে। এটা একটা যুক্তিসঙ্গত পদক্ষেপ। তিনি আসলে সূত্র খোঁজার চেষ্টা করছিলেন। একদম। তো একদিন তারা সেরকমই একটা বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। বইটা ছিল পুরনো হলিউডের সিনেমার স্থির চিত্রে ভরা। হঠাৎ রায়ান একটা ছবিতে এসে থেমে যায়। ছবিটা ছিল 1932 সালের সিনেমা নাইট আফটার নাইটের একটা সাদা কালো স্টিল ছবি। দাঁড়ান, সে কি সিনেমার কোনো বিখ্যাত তারকাকে দেখিয়েছিল? মে ওয়েস্ট বা অন্য কাউকে? সেটা হলে তো একটা ব্যাখ্যা থাকতে পারতো যে সে হয়তো টিভিতে বা কোথাও তার ছবি দেখেছে। এখানেই তো আসল চমকটা। সে ছবির মূল তারকাদের দিকে তাকায়নি। সে ছবির এক কোণায় দাঁড়িয়ে থাকা একজন নামহীন, গুরুত্বহীন অতিরিক্ত অভিনেতাকে, একজন এক্সট্রাকে দেখিয়ে বলে ওঠে, কি বলল? মা, এই তো আমি এই লোকটা ছিলাম। কি বলছেন? একজন এক্সট্রা, যার কোনো সংলাপ পর্যন্ত ছিল না, যাকে কেউ চেনে না। একটা বাচ্চা একটা সিনেমার পোস্টার থেকে মূল অভিনেতাকে নয়, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজনকে শনাক্ত করছে। এটা তো অবিশ্বাস্য এবং প্রায় অসম্ভব। একটা বাচ্চা হয়তো চার্লি চ্যাপলিনকে চিনতে পারে, কিন্তু 1932 সালের একজন অচেনা অতিরিক্ত অভিনেতাকে, যার কথা কেউ কোনোদিন শোনেনি, তাকে শনাক্ত করা, এই মুহূর্ত থেকেই ঘটনাটা একটা সাধারণ দুঃস্বপ্নের গণ্ডি পেরিয়ে এক গভীর রহস্যে পরিণত হয়। তাহলে এখান থেকেই কি আসল তদন্ত শুরু হয়? কারণ এখন তো তাদের হাতে একটা মুখ আছে, একটা সূত্র আছে। একদম। রায়ানের এই দাবির পর তার পরিবার বুঝতে পারে যে এটা সাধারণ কোনো ব্যাপার নয়। তারা তখন ডক্টর জিম টাকারের সাথে যোগাযোগ করে।
তিনি ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার একজন মনোচিকিৎসক এবং এই ধরনের কেস নিয়ে কয়েক দশক ধরে গবেষণা করছেন। ও, তাহলে এটা একটা একাডেমিক গবেষণার অংশ হয়ে দাঁড়ায়। তো ডক্টর টাকারের পদ্ধতিটা ঠিক কি ছিল? তিনি কিভাবে এগোলেন? ডক্টর টাকারের পদ্ধতিটা খুব কঠোর। তার প্রথম নিয়ম হলো কোনো কিছু যাচাই করার আগে বাচ্চার করা সমস্ত দাবিগুলোকে বিস্তারিতভাবে লিখে ফেলা। কেন? এর কারণ কি? কারণটা হলো যাতে পরে কেউ বলতে না পারে যে গবেষকরাই বাচ্চাকে তথ্যগুলো দিয়েছে বা তাকে প্রভাবিত করেছে। রায়ানের ক্ষেত্রেও তারা ওই লোকটির পরিচয় জানার আগেই রায়ানের করা ৫৫টি সুনির্দিষ্ট দাবি রেকর্ড করে ফেলে। ৫৫টা দাবি? তার মানে তো রায়ানের স্মৃতিগুলো বেশ পরিষ্কার ছিল। কিন্তু সেই ছবিতে থাকা লোকটির পরিচয় বের করা তো সহজ ছিল না, তাই না? একেবারেই না। কাজটা কতটা কঠিন ছিল তা আমাদের বুঝতে হবে। আর্কাইভ বিশেষজ্ঞ কেট কো এই দায়িত্বটা নেন। ভাবুন, ১৯৩০-এর দশকে এক্সট্রা অভিনেতাদের কোনো রেকর্ড রাখা হতো না, কোনো IMDb ছিল না। এটা খড়ের গাদায় সূচ খোঁজার মতো একটা ব্যাপার। তিনি কি করলেন? তিনি একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন। নাইট আফটার নাইট সিনেমার প্রোডাকশনের পুরনো সব নথি ঘাটাঘাটি করেছেন। ফলাফল কি দাঁড়ালো? তিনি কি খুঁজে পেলেন কিছু? প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু অবশেষে সিনেমার প্রচারের জন্য তৈরি করা একটা ছবির পিছনের বিবরণে তিনি একটা নামের তালিকা খুঁজে পান। আর সেই তালিকার মধ্যেই নামটা ছিল মার্টি মার্টিন। মার্টি মর্টেন। অবশেষে একটা নাম পাওয়া গেল। কিন্তু কে ছিলেন এই মার্টি মর্টেন? শুধুই একজন এক্সট্রা? এখানেই গল্পটা আরও একটা মোড় নেয়। মার্টি মার্টিন তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন সাধারণ এক্সট্রা হিসেবে, কিন্তু পরে তিনি একজন অত্যন্ত ধনী এবং প্রভাবশালী হলিউড ট্যালেন্ট এজেন্ট হয়েছিলেন। তার নিজের এজেন্সি ছিল। তিনি হলিউডের একজন ভেতরের লোক ছিলেন। তার মানে পরিচয় তো পাওয়া গেল। এবার নিশ্চয়ই রায়ানের করা সেই ৫৫টা দাবির সাথে মার্টি মার্টিনের জীবনকে মেলানোর পালা ছিল। ঠিক তাই। আর যখন মেলানো শুরু হলো, তখন যে ফলাফলগুলো সামনে এলো তা মানে গবেষকদেরও চমকে দেওয়ার মতো ছিল। রায়ানের করা ৫৫টি দাবি মধ্যে প্রায় সবগুলোই ১০০% সঠিক বলে প্রমাণিত হয়। আচ্ছা, কয়েকটা উদাহরণ দেওয়া যাক। কোন দাবিগুলো সবচেয়ে বেশি অবাক করার মতো ছিল? কারণ কিছু তথ্য তো সাধারণ হতে পারে, তাই না? যেমন সে বলতে পারে হলিউডে বড় বড় বাড়ি ছিল। এটা তো অনেকেই জানে। খুব ভালো পয়েন্ট। আর এখানেই এই কেসের গুরুত্ব। রায়ানের দাবিগুলো সাধারণ ছিল না। যেমন সে তার পূর্বজন্মের বাড়ির ঠিকানা হিসাবে রক্সবেরি ড্রাইভ নামটি উল্লেখ করেছিল। রক্সবেরি ড্রাইভ? হ্যাঁ। পরে মার্টিনের ডেথ সার্টিফিকেট থেকে জানা যায় তার শেষ জীবনের বাড়ির ঠিকানা ছিল ৮২৫ নর্থ রক্সবেরি ড্রাইভ। শুধু রাস্তার নাম নয়, বাড়ির নম্বর পর্যন্ত প্রায় নিখুঁত। এটা সত্যিই অদ্ভুত। একটা বাচ্চা যে ওকলাহোমাতে থাকে, সে বেভারলি হিলসের একটা নির্দিষ্ট রাস্তার নাম কিভাবে জানবে? কিন্তু সন্দেহবাদীরা তো বলতেই পারেন যে সে হয়তো কোনো সিনেমা বা টিভি শোতে এই নামটা শুনেছে। অবশ্যই বলতে পারেন। আর এই প্রশ্নটা গবেষকরাও করেছিলেন। কিন্তু একটা দাবির ওপর ভিত্তি করে তো সিদ্ধান্তে আসা যায় না। আসল শক্তিটা আসে তথ্যের প্যাটার্নে। রায়ান বলেছিল সে ব্রডওয়েতে নাচত এবং তার দুটো বোন ছিল। তদন্ত করে দেখা যায় মার্টিন সত্যি একজন নৃত্যশিল্পী ছিলেন এবং তার দুটো বোন ছিল। ঠিক আছে, এটা আরও একটু সুনির্দিষ্ট। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে অবিশ্বাস্য মনে হচ্ছে সেটা হলো রায়ানের বলা একটা কথা। সে বলেছিল, আমি এমন একটা এজেন্সিতে কাজ করতাম যেখানে মানুষ তাদের নাম পরিবর্তন করত। এটা তো কোনো বাচ্চার পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। আমারও তাই মনে হয়। এটা শুধু একটা তথ্য নয়, এটা একটা ইন্ডাস্ট্রির ভেতরের কাজের জ্ঞান। একটা বাচ্চা সুইমিং পুলওয়ালা বড় বাড়ির স্বপ্ন দেখতে পারে, কিন্তু ১৯৪০-এর দশকের একটা ট্যালেন্ট এজেন্সির কাজ কি ছিল সেটা সে কিভাবে জানবে? আর মার্টিনের নিজেরই একটি ট্যালেন্ট এজেন্সি ছিল, দ্য মার্টিন এজেন্সি। অবিশ্বাস্য। দাবিগুলো তো দেখছি আরও বেশি ব্যক্তিগত স্তরেও মিলে গিয়েছিল। হ্যাঁ, এবং এতটাই ব্যক্তিগত যে সেগুলো পাবলিক ডোমেইনে থাকার কোনো সম্ভাবনাই নেই। যেমন রায়ান বলেছিল যে মার্টিনের বড় মেয়ের সাথে তার সম্পর্ক খুব খারাপ ছিল। আসলে সে ছিল তার সৎ মেয়ে। মার্টিনের জীবিত মেয়ের সাথে কথা বলে জানা যায় যে এই তথ্যটা পুরোপুরি সত্যি। এটা ছিল একটা পারিবারিক গোপনীয়তা। এটা শোনার পর আর কোনো যুক্তিতেই একে কাকতালীয় বলা যায় না। এতগুলো সুনির্দিষ্ট ব্যক্তিগত তথ্য মিলে যাওয়াটা
এটা পরিসংখ্যানের দিক থেকেও প্রায় অসম্ভব। আর সবচেয়ে চিলিং বিষয়টা হলো, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, রায়ানের সেই রাতের আতঙ্ক, আমার হৃৎপিণ্ড বিস্ফোরিত হয়েছিল। মার্টিনের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ লেখা ছিল লিউকিমিয়ার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ, মানে সেরিব্রাল হেমোরেজ। কিন্তু তিনি মারা গিয়েছিলেন হাসপাতালে, একদম একা। তার মৃত্যুর মুহূর্তে ঠিক কী শারীরিক অনুভূতি হয়েছিল তার কোনো সাক্ষী ছিল না। কিন্তু রায়ানের শারীরিক প্রতিক্রিয়া, বুকে তীব্র যন্ত্রণা, শ্বাস নিতে না পারা, ছটফট করা, এগুলো তো হার্ট অ্যাট্যাক বা সেরিব্রাল হেমারেজের মতোই কোনো মারাত্মক শারীরিক ঘটনার সঙ্গে মিলে যায়। তাহলে কি একটা মৃত্যুর মুহূর্তের শারীরিক যন্ত্রণা অন্য জীবনেও বাহিত হতে পারে? এই কেসটা ঠিক সেই প্রশ্নটাই আমাদের সামনে তুলে ধরে। এটা আমাদের চেতনা, স্মৃতি এবং মৃত্যুর পরেও তার অস্তিত্ব নিয়ে গভীর প্রশ্ন তুলতে বাধ্য করে। এই ঘটনাটা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকতে হয়। একটা বাচ্চার দুঃস্বপ্নের ভেতর থেকে এত গভীর একটা রহস্য বেরিয়ে আসবে ভাবা যায় না। কিন্তু আমাদের পরের পর্বের ঘটনাটি আরও এক ধাপ এগিয়ে। এবারের ঘটনাটি কেবল মানসিক বা ভাবনাত্মক নয়, এটা সরাসরি শারীরিক। এমন কিছু যা চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, যা মেডিকেল সায়েন্সের কাছেও একটা বিরাট ধাঁধা। তাই নাকি? সেটা কিরকম? চতুর্থ পর্বে আমরা আলোচনা করব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষত বা ইনহেরিটেড স্কার্স নিয়ে, প্যাট্রিক ক্রিস্টেনসনের ঘটনা। এই নামটাতেই তো একটা রহস্য আছে। ঘটনাটা কি নিয়ে? শুধু এইটুকু কল্পনা করুন, একজন মা তার নবজাতক সন্তানকে নার্সের হাত থেকে নিচ্ছেন আর দেখতে পাচ্ছেন শিশুটির শরীরে এমন 3টে জন্মগত খুঁত রয়েছে যা 12 বছর আগে ক্যান্সারে মারা যাওয়া তার প্রথম সন্তানের সার্জিক্যাল দাগ এবং টিউমারের হুবহু প্রতিচ্ছবি। কি বলছেন? একই জায়গায় একই আকারে? হুবহু। দেখা হবে পরের পর্বে দৃষ্টির আড়ালেতে।